আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাড়ির পথে কর্মব্যস্ত মানুষ। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক তা নির্মূল করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে সিটি কর্পোরেশন। আত্মরক্ষার অজুহাতে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা, যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে দোহায় ইরানের নেতৃবৃন্দ। এবং নতুন কোচ টমাস ডুলির অধীনে অনুশীলন শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এখন লাখো লাখো কণ্ঠে উচ্চারিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হে আল্লাহ আমি হাজির ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এর আগে গতকাল পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মিনায় হজ যাত্রীরা সেখানে রাত যাপন শেষে আজ ফজরের নামাজের পর আল্লাহর এই মেহমানগণ যান আরাফাতের ময়দানে। পবিত্র হজের 3টি ফরজের অন্যতম হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান। আল্লাহর মেহমানরা আজ আরাফাতের ময়দানে দিনভর অবস্থান করবেন। এই মরুর ময়দানে প্রায় 1450 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে দুপুরের পর হজের খুতবা দেয়া হয়। এবার মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফির খুতবা দিচ্ছেন। খুতবা ও নামাজের মধ্য দিয়ে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে হাজিরা আল্লাহর জিকির, আজকার, তেলাওয়াত, দোয়া ও মোনাজাতে নিমগ্ন থাকবেন। ইসলামের বিধান অনুযায়ী আরাফাতের ময়দানের দোয়ার গুরুত্ব অপরিসীম। হাজিরা জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন। হজের অংশ হিসেবে আজ সন্ধ্যায় হাজিরা আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাবেন। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটানো ওয়াজিব। আগামীকাল সকালে মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা আবার মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে গোসল করবেন। এরপর মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবার সামনেই 2 পাহাড় সাফা ও মারওয়ায় সাই করবেন। এরপর কাবা শরীফ তাওয়াফ করার মধ্য দিয়ে হজ সম্পন্ন হবে। ঈদকে সামনে রেখে সড়ক পথে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। তবে যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। মহাখালী বাস টার্মিনালেও সকাল থেকেই ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। গন্তব্য ভেদে কেউ যাচ্ছেন উত্তরবঙ্গে, কেউ বা দক্ষিণ কিংবা উপকূলীয় জেলাগুলোতে। অনেকেই বলছেন দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা সবার সাথে আনন্দ উপভোগ করার জন্য বাড়ি যাচ্ছি। সবসময় আসলে বাড়িতে যাওয়ার ফিলসটা তো আসলে সবসময় আলাদা। তো প্রতিবারের মতো আমরা প্রতিবার ঈদ করতে বাড়িতেই যাই, তো প্রতিবারের মতো এবারও একই ফিল। কিন্তু হচ্ছে এই যানজটের মাঝখানে যে বাসায় যাওয়ার যে আনন্দটা, এটা আমরা উপভোগ করতেছি। বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে নেয়া ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক যাত্রী।
যাচ্ছি শ্বশুর বাড়িতে, আমি আর আমার ছেলে যাচ্ছি, আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছে। সিরিয়াল মেনটেন হচ্ছে, টিকিটটা খুব ভালো মতো পেয়েছি, মানে কোনো হ্যারাস হয়নি, ভালো তো লাগছে অবশ্যই। সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় বাস ভাড়াটা নিয়ে, তো এবার দেখলাম যে 576 টাকা ভাড়া বলছে, যেটা আমি মনে করছি যে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে, এবং এটা হচ্ছে আমাদের যে জটিলতাটা হয় সেটা নেই, মোটামুটি সব কিছুই গোছালো, কোনো ঝামেলা পাচ্ছি না আর কি। এবার আমরা জামালপুর যাচ্ছি পরিবার সহ, আলহামদুলিল্লাহ ভালো, অনেক আনন্দিত, অনেক ভালো লাগতেছে। এদিকে যাত্রীদের যে কোনো অভিযোগ দ্রুত সমাধানে মাঠে কাজ করছে বিআরটি এর ভিজিলেন্স টিম। অতিরিক্ত ভাড়ার যে অভিযোগগুলা সেগুলা এবং বাসের যে সংকটগুলা এগুলা নিরসনই আমাদের উদ্দেশ্য। পরিবহন সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবেই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। যাত্রীরা যারা গন্তব্যে যেতে পারছিলেন না তাদের জন্য আমরা ডাবল ডেকার একটা বিআরটিসির বাস এনেছি এবং এই বাসের মাধ্যমে আমরা যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছি। আজ সকালে সিরাজগঞ্জ রুটে বাস স্বল্পতার খবর পেয়ে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা নেয় প্রশাসন। এতে স্বস্তি ফিরেছে অপেক্ষায় থাকা এই রুটের যাত্রীদের মাঝে। আমরা সকাল 7টা থেকে সিরাজগঞ্জের গাড়ির টিকিটের সামনে ওখানে ছিলাম, কিন্তু ওইখানে আমরা কোনো গাড়ির টিকিট পাই নাই। প্রত্যেকটা গাড়ির গেট বন্ধ করে বলতেছে টিকিট নাই, আমাদের গাড়িগুলো জ্যামে আছে, আমরা আপনাদের টিকিট দিতে পারতেছি না। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ডিউটিরত এখানে আছে তাদেরকে এই সমস্যাগুলো আমরা বলি, ওনারা তাদের দায়িত্ব নিয়ে সেগুলো ব্যবস্থা করে আমাদেরকে একটা বাসের ব্যবস্থা করছে, স্পেশাল সার্ভিস। সেই বাসে আমরা টিকিট ফিল আপ হয়েছে, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ বৃষ্টিটা থামলে আমরা ওখানে যাইতে পারবো। অবশ্যই আমরা উপকৃত হয়েছি, আনন্দ লাগতেছে যে অবশেষে আমরা নিশ্চিত হয়েছি যে আমরা বাড়িতে যাইতে পারতেছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টার্মিনাল ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। বৈরী আবহাওয়া, পরিবহন সংকট এবং সড়কে অতিরিক্ত গাড়ির চাপ, এ সব কিছুই যেন ঈদে বাড়ি ফেরার আনন্দের কাছে অতি নগণ্য। নারী টানে বাড়ি ফিরছে নগরবাসী এবং দীর্ঘ অপেক্ষার পর এই বাড়ি ফেরার উচ্ছ্বাস এবং হাসি মুখেই যেন মিলছে সকল ক্লান্তির স্বস্তি। মহাখালী বাস টার্মিনাল থেকে গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। ট্রেনে ঈদ যাত্রার চতুর্থ দিনে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। আজ কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে 60টি ট্রেন, এর মধ্যে 44টি আন্তনগর ট্রেন। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের নানামুখী পদক্ষেপে সন্তুষ্ট ট্রেনের যাত্রীরা। উজ্জ্বল আহমেদের প্রতিবেদন। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখ মানুষের ভিড়। সড়ক ও নৌপথের তুলনায় ট্রেনে ভ্রমণ নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। যাত্রীরা বলছেন আগের তুলনায় রেলের সেবা উন্নত হয়েছে। বাসের যে হ্যাসেলটা, ট্রেনে গেলে আমরা হ্যাসেল ফ্রি যেতে পারি আর সময়টা কম লাগে। আমরা আজকে যে পরিবেশটা দেখতে পেলাম এটা খুবই ভালো, তেমন ভিড় নাই, সব জায়গায় খুব সুন্দর, স্বচ্ছ, ক্লিন। ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর দাদু বাড়িতে যাচ্ছি। আমি সিলেটে যাচ্ছি দাদু বাসার কুল বাড়ি দিতে। টিকিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সাথে যাচ্ছি, সবার সাথে ঈদ করব, ভালোই লাগছে আর কি। আজকে ওরকম কিছুই হ্যাসেল পোহাইতে হয় নাই, আমরা খুব ভালোভাবে আসছি আর কি। ঈদে বাড়ি যাচ্ছি, বছরে 2বার যাওয়া পড়ে, তো সারা বছর আসলে চাকরি বাকরি করে যাওয়া সম্ভব হয় না। এখন বাচ্চার পরিবার নিয়ে যাচ্ছি, আশা করি সহি সালামতে পৌঁছাতে পারবো। ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে রেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালত ও একাধিক ভিজিলেন্স টিম কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদ উপলক্ষে ট্রেনের শিডিউল ঠিক রাখা, পর্যাপ্ত নিরাপত্তা সহ যাত্রী সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা আশা করি যে আমাদের প্রচেষ্টা অবশ্যই থাকবে, যাতে মানুষের আমরা যতটুকু সার্ভিস আমাদের সক্ষমতা আছে সর্বোচ্চ ব্যবহার করে আমরা আমাদের সেবা দেওয়ার চেষ্টা করছি। শৃঙ্খলা বজায় রাখতে ঈদের আগে রেলওয়ে যেভাবে তৎপর রয়েছে তা ঈদের পরের এক সপ্তাহ বলবৎ থাকবে। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক তা নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর পুলিশ সদর দপ্তরে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান। নিরাপদ ও স্বস্তির ঈদ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থা মাঠে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ঈদ যাত্রায় যেন না থাকে ভোগান্তি, না ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, সে লক্ষ্যে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করা হয়েছে নজরদারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, পশুর হাট থেকে শুরু করে সড়কপথের
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, চালকের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে। যমুনা ব্রিজ থেকে শুরু করে পদ্মা ব্রিজ সব জায়গায় আমরা একটু বিশেষ যত্ন নিয়েছি। সারা দেশে যেখানে আমাদের সিসিটিভি ক্যামেরার হাইওয়েতে নজরদারি আছে, তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়েছে। বিগত সময়ের তুলনায় আল্লাহ রহমতে অনেক কম। দুই একটা দুর্ঘটনা যেগুলো হয়েছে এগুলো নেহায়েত তাদের নিজস্ব গাফলতির কারণে বলা যায়। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। তা আশা করি ইনশাআল্লাহ আমরা নিরাপদ ঈদ যাত্রা, নিরাপদভাবে সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা এই ব্যবস্থাগুলো করতে পারবো। পশুর হাটে জাল নোটের ব্যবহার যাতে না হয় সেজন্য সচেষ্ট আছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদকে ঘিরে কেবল নিরাপত্তাই নয়, নগর ব্যবস্থাপনাতেও থাকছে বিশেষ প্রস্তুতি। বর্জ্য অপসারণ, স্যানিটারি ব্যবস্থা এবং পশুর হাট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ পরবর্তী সময়ে 24 ঘন্টার ভিতরে যাতে বর্জ্য সরানো যায় সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সিটি কর্পোরেশনগুলো, জেলা প্রশাসন এবং অন্যান্য জায়গায় পৌরসভা সবাই ব্যবস্থা নিয়েছে এবং স্যানিটারি ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবার। তবে 24 ঘন্টার পরেও যেহেতু কোরবানিদের বিধান থাকে দ্বিতীয় দিনেও তৃতীয় দিনেও, তখনও তারা এ ব্যাপারে তাদের উদ্যোগটা জারি রাখবে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক তা নির্মূল করা হবে বলেও জানান তিনি। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে টোল ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এতে যানজট কমার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ইনসেন্টিভ রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ টেলিভিশনে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে আজ বিটিভির ঢাকা কেন্দ্রের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সৃষ্টিশীল চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মানোন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন মন্ত্রী। এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুরবানির ঈদকে সামনে রেখে দেশের অর্থনীতিতে যেন নতুন প্রাণ যোগাচ্ছেন প্রবাসীরা। পরিবার পরিজনের জন্য ঈদের বাড়তি খরচ আর কোরবানির জন্য বৈধ পথে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন তারা। আর তাতেই মে মাস জুড়ে চাঙ্গা হয়ে উঠেছে দেশের রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মে মাসের প্রথম 23 দিনেই দেশে এসেছে প্রায় $3 বিলিয়ন প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবাহ শুধু বৈদেশিক মুদ্রা রিজার্ভই শক্তিশালী করছে না, অর্থনীতিতে তৈরি করছে স্বস্তি। আফরিন জাহানের রিপোর্ট। এই প্রবাসীদের নারীর টান। ঈদে পরিবারকে স্বস্তি দিতে কোরবানির পশু কেনা থেকে শুরু করে নানা খরচ মেটাতে প্রবাসীরা দেশে পাঠান বাড়তি অর্থ। আর সেই ধারাবাহিকতায় মে মাসেও বেড়েছে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মে মাসের প্রথম 23 দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে $297 কোটি 60 লাখ রেমিটেন্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 36,307 কোটি টাকা। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল $210 কোটি কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 41% বেশি। মধ্যপ্রাচ্যের বাইরে
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, এরা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেমিটেন্স প্রোভাইডার। এটা আমাদেরকে কিছুটা আশ্চর্যান্বিত করে যে কারা পাঠাচ্ছে এখান থেকে। সাধারণত আমরা ধরে নিই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে বা ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের যারা রয়েছেন প্রবাসী, তারা স্থায়ী বাসিন্দা এবং তারা সেই অর্থে দেশে টাকা পাঠাতে চান না। কিন্তু এই যে বর্ধিত আকারে এই সমস্ত দেশ থেকে আসছে। শুধু তাই নয়, চলতি অর্থবছরের জুলাই থেকে 23 মে পর্যন্ত দেশে মোট এসেছে $3,230 কোটি প্রবাসী আয়, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 21% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের 2.5% প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলের সেবার উন্নয়ন এবং হুন্ডির বিরুদ্ধে কঠোর নজরদারির কারণেই বাড়ছে বৈধ রেমিটেন্স প্রবাহ। আমার মনে হয় ফর্মাল চ্যানেলের বিষয়টিকে ধীরে ধীরে আবার যুক্ত করে বৈধ পথে পাঠানোর ক্ষেত্রে এই যে ডকুমেন্টস, লাইসেন্সিং, যে সমস্ত জিনিস দরকার হয় সেগুলো সরকার চেক করতে পারেন। এদিকে ধারাবাহিকভাবে বাড়ছে মাস ভিত্তিক রেমিটেন্স প্রবাহ। গত মার্চ মাসে দেশে আসে রেকর্ড $3.75 বিলিয়ন রেমিটেন্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এপ্রিলেও এসেছে $3.22 বিলিয়ন। জানুয়ারিতেও রেমিটেন্স ছাড়িয়েছে $317 কোটি। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় মেটানো, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনীতিতে গতি ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই ইতিবাচক ধারা ধরে রাখতে বৈধ পথে অর্থ পাঠানো আরও সহজ ও দ্রুত করতে হবে বলেও মনে করছেন তারা। এই হুন্ডির যে বিকল্প চ্যানেলটি, এটিকে যত বেশি নিরুৎসাহ করা যায়। এক্ষেত্রে যেটি সমস্যা হয়ে গিয়েছে যে দেশের ভিতরে বিভিন্ন ধরনের চ্যানেলে যারা পাঠাচ্ছেন হুন্ডিতে, তারা অনেক পরিচিত মুখ, এমনকি সরকারের, ব্যাংকের, এরাও কিন্তু জানেন যে এগুলো এখানে হুন্ডির একটা কারবার রয়েছে। তো তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যায়, চিহ্নিত করা যায় ব্যাংকের মাধ্যমে, পুলিশের মাধ্যমে এবং এলাকা ভিত্তিক জনগণের সহায়তা নিয়ে, যে হুন্ডির মাধ্যমে এ ধরনের চিহ্নিত এজেন্সিগুলোকে আটকানো বা ব্যক্তিকে আটকানো, সেটি একটি করলে ফর্মাল চ্যানেলে আসার প্রবণতাটি বাড়বে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবং হুন্ডি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেলে আগামী মাসগুলোতেও রেমিটেন্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান পরিদর্শনকালে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ঈদ উল আজহাকে সামনে রেখে সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন। ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টা এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টা। আমাদের এই ঈদ জামাত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিছু কাজ হয়তো এখনও বাকি আছে, সে কাজগুলো চলছে শেষের দিকে। বৃষ্টি পড়লেও যাতে কোনো ধরনের মুসল্লিদের কষ্ট না হয় এজন্য সামিয়ানা দেওয়া হবে এবং তেরপাল দেওয়া হবে, যার কারণে এখানে মুসল্লিদের নামাজ পড়তে ইনশাল্লাহ বিঘ্ন হবে না। তারপরেও যদি ব্যাপক বৃষ্টি হয়, আমাদের মুসল্লিরা যাতে যদি একদম শেষ পর্যন্ত বাইরে নামাজ পড়তে না পারে, তাহলে জমিয়তুল ফালাহ মসজিদও আমরা সেটা ব্যবস্থা রেখেছি। এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে যুক্তরাষ্ট্র এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এমন সময় এ হামলার ঘটনা ঘটল যখন জোরদার শান্তি আলোচনা চলছে। শামসুন নাহার বিনুর প্রতিবেদন। যুদ্ধবন্ধের চলমান আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিড বোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর আগে বলেছেন যে যুদ্ধ শেষ করার আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও কোনো চুক্তি আসন্ন নয়। হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, একটি চুক্তি এখনো সম্ভব এবং তিনি ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে আজকের আলোচনার ইঙ্গিত দিয়েছেন। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় সফর করেছেন ইরানের নেতৃবৃন্দ। এই সফরকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সহ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি, স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি। এছাড়াও ইরান পরিস্থিতি নিয়ে সোমবার বেজিংয়ে চীনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। চীনের নেতৃবৃন্দ দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করবে। এদিকে ইরানে মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে 10টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের পূর্বে বেকা উপত্যকা এবং দেশের অন্যান্য অংশে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং সেনাবাহিনীকে তাদের উপর মারাত্মক আঘাত হানার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভির লেবাননের বৈরুত সহ সামরিক অভিযান সম্প্রসারণে আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননের 3 বাসিন্দার প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা 22টি ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রতিশোধ নিয়েছে এবং তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ইসরায়েলি সৈন্য, ট্যাঙ্ক, ব্যারাক এবং ভবন অন্তর্ভুক্ত ছিল। চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরায়েল 45 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, যদিও একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানো। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট বলছে, নারী ও শিশুদের উপর যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে জাতীয় ও আন্তর্জাতিক আইনি নির্দেশনা উপেক্ষিত হচ্ছে। সাম্প্রতিককালে নারী ও শিশু নির্যাতন বিষয়ে আইনের পরিপন্থী খবর বিভিন্ন সংবাদ মাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। বিস্তারিত রাজীব রেজার রিপোর্টে। নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে বিদ্যমান আইন ও আন্তর্জাতিক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্ট জানায়, ঢাকার পল্লবীতে যৌন সহিংসতার ওপর হত্যাকাণ্ডের শিকার এক শিশুর ছবি ও পরিচয় দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে প্রশ্ন উঠেছে, এ ধরনের সংবাদ পরিবেশন বাংলাদেশের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক নীতিমালা কতটা মানা হচ্ছে। তারা জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর
14(1) ধারায় বলা হয়েছে, এ আইনে বর্ণিত অপরাধের শিকার নারী বা শিশুর পরিচয় প্রকাশ পায় এমন কোনো সংবাদ, তথ্য, নাম, ঠিকানা, ছবি বা অন্য কোনো তথ্য, সংবাদপত্র যে কোনো গণমাধ্যমে, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ বা প্রচার করা যাবে না। আইনে এ অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। বাংলা ফ্যাক্ট আরও জানায়, নারী ও শিশু ভিকটিমের ক্ষেত্রে আইন প্রয়োগ নিয়ে বিভ্রান্তি দূর করতে 2021 সালের 8 মার্চ হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি SM মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এক রিট আদেশে স্পষ্ট করেন, ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার কোনো নারী বা শিশু জীবিত বা মৃত কোনো অবস্থাতেই তার ছবি বা পরিচয় প্রকাশ করা যাবে না। এছাড়া 2025 সালের মার্চে মাগুরায় ধর্ষণ মামলায় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে স্বতঃপ্রণোদিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শিশুর ছবি তাৎক্ষণিক অপসারণের নির্দেশ দেন। বাংলা ফ্যাক্ট জানায়, ইউনিসেফ ও গায়া ভিজুয়ালার যৌথ এক প্রকাশনায় বলা হয়েছে, ভিকটিম শিশুর প্রকৃত নাম ও ছবি প্রকাশ সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। ভিকটিম জীবিত বা মৃত উভয় ক্ষেত্রেই তার পরিচয় গোপন রাখা সংবাদ মাধ্যমের দায়িত্ব। রাজীব রেজা, বিটিভি নিউজ। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:09 এবং সূর্যাস্ত 6:31। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 4:38, ভাটা শুরু হবে সকাল 10:41। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5টা